আপনি কি এটা মানেন যে উপরওয়ালা সৃষ্টিকৃত নিয়ম বা ধারার মাঝে অবশ্যই লজিক, ফায়দা বা কারণ আছে? আমরা মানুষরা যদি কোনো নিয়ম বা প্রথা চালু করি তাহলে তার মাঝে লাভের পরিবর্তে ক্ষতি বা কোনো সময় লাভ ক্ষতি কোনোটাই হয় না। হতে পারে এটা, কিন্তু উপরওয়ালা নিয়ম দেখুন কতটা সাজালো গোছালো, কতটা যৌক্তিক। তেমনই এক যৌক্তিক আর মদ্দা টপিকের উপর আজকের মুভির মূল সাবজেক্ট হলো বিয়ে। আপনি করে থাকেন বা সামনে করার জন্য ফাঁকা থাকেন, আজকের মুভিটা আপনাদের সবার জন্য। মুভিটা খানিক আগেই রিলিজ হয়েছে, আমার নজরে পড়েনি, ভালো করেছে। আর ভালো না হয়ে তো উপায় নেই, কারণ মালিয়ালম মুভির স্টোরি আপনাদের এই ব্যাপারে তো আর নতুন করে বলতে হবে না, তারা কতটা ভালো স্টোরি লেখে। ভালো ভালো অ্যাক্টররা কাজ করেছে। মুভির কাহিনী অনুযায়ী লোকেশনটা অসাধারণভাবে সেট করা হয়েছে। রোমান্স বা বিয়ে নিয়েই মুভি, বাট তাই বলে কোনো ধরনের নিউড বা ভালগার সিন একদমই নেই। দুই এক জায়গায় একটু সিচুয়েশনাল সিন দেখানো হবে, যেটা আসলে না দেখালে মুভির কাহিনীটা জমবে না। সেদিক থেকে একটু সাবধান থাকেন। বাকি মুভির ছোট ছোট যে সিনগুলো যদি বর্ণনা করা যায়, আপনার মনে হবে সিচুয়েশনটা আপনার চোখের সামনে ঘটছে বা আপনার সঙ্গে হচ্ছে। কাহিনী তো এনজয় করবেন, কিন্তু ভিডিওর শেষে আমার কথাটা মিস করবেন না, অন্তত আজকের জন্য না। হতে পারে আপনার মতামত আমার সঙ্গে মিলে যেতে পারে। তো কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মালয়ালম মুভি নাম পুলিমারা এর ব্যাপারে। মুভির কাহিনী কেরালা ওয়ায়নাডের 10th মাইলে বসবাস করা একটা ব্যক্তির। বড় বড় সবুজ গাছের নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ের কাদো নদী, নদীর উপর বসে থাকা এক ছোট্ট বাচ্চা পানির দিকে চেয়ে আছে আর মন মরা হয়ে তার মায়ের গান ফিল করছে। মন খারাপ, অন্য বাচ্চারা তার বাপ মায়ের সঙ্গে মজা মস্তি করে, কিন্তু সে চুপচাপ আছে। ইনি তার মা যে মেন্টালি স্টেবল নয় বলে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। ও হ্যাঁ, এই বাচ্চার নাম ভিনসেন্ট। বাবা অনেক আগেই মারা গেছে, মার অবস্থা ভালো না, তাই সবকিছু তার নিজেকেই করতে হয়। এসবের চক্করে পড়ে ভিনসেন্টের ছোটবেলা খুব বাজেভাবে পার হয়। তার তেমন ফ্রেন্ডস নেই, সেও সবার মতো খেলাধুলা করতে চায় কিন্তু পারে না। একাকিত্ব, নির্জনতা মাঝে মাঝে তাকে তাড়া করে। ভিনসেন্ট তার মাকে স্বাভাবিকভাবে দেখতে চায় কিন্তু পায় না। ভিনসেন্টের বাড়ি পাহাড়ের একটা উঁচু জায়গায়, যেখানে আশেপাশে আর কেউ থাকে না। ওই পাহাড়ে একটা বিশাল মূর্তি ছিল। ভিনসেন্ট তার দিকে লাইট মারে আর সেই ট্রান্সফারে তার বড় হওয়া দেখায়। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার জোজো জর্জ, অর্থাৎ ভিনসেন্ট কারিয়া উর্ফ উম্মা চান। মালয়ালম ইন্ডাস্ট্রির ভালো মানের একজন অভিনেতা কিন্তু ইনি। যাক, ভিনসেন্টের মা মারা গেছে, রোজ সে এখানে এসে এই মূর্তিটা দেখে, আজও দেখছিল, আবার সেই ট্রান্সফারের সিন এখানে নিয়ে আসে। ইনি ডক্টর জোশি কুরিয়ান। কই, তোমার তো কোনো সমস্যা নাই, তাইলে তুমি এত ভয় পাও কিসের? ভিনসেন্ট ডক্টর থেকে একটা বেরিয়ে নিয়ে টান দেয়, তারপর বলে, আমার মাকে সবাই পাগল বলতো, তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, আমার খুব খারাপ লাগতো। ডক্টর বলে, আরে তোমার মাকে সামলানো যেত না, এই জন্য বেঁধে রাখতো, তাই বলে কি তুমি ওসব মনে ধরে থেকে মনমরা হয়ে থাকবে? ওসব নিয়ে ভেবো না, বয়স পার হয়ে যাচ্ছে, আবার মেয়ে দেখো, বিয়ে শাদী করে সংসারে বিজি থাকো, সব ঠিক হয়ে যাবে। ভিনসেন্টের মুখে মুচকি হাসি, বলে একটা ফ্যামিলি রাজি হয়েছে, মেয়েকেও তার পছন্দ হয়েছে, কিন্তু ডক্টর বলে, কিন্তু কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিয়ে করতে ভয় পাও, চাহিদা মতো তৃপ্তি দিতে পারবে না, ঘন ঘন স্বপ্ন তো, হাত মেরে জীবন শেষ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এক ফাইলই যথেষ্ট, কুমকুম বাবার তেল। আস্তে সরি মনে হয় একটু গভীরে ঢুকে গেছিলাম। দেখ, ভিনসেন্ট বলে, আরে ডক্টর কি যে বলেন, এমন সমস্যা না, সবাই বলে মাথার প্রবলেম হওয়াটা আমাদের বংশগত সমস্যা, আমিও নাকি এমনই হব। তাই ডক্টর রেগে যায়, কে তোমাকে ওসব আবল তাবল বলে? তুমি একজন শিক্ষিত পুলিশ অফিসার, ওসব কথা কানে নিও না, যাও বিয়ের প্রস্তুতি নাও, যাও। তো ভিনসেন্ট প্রফেশনালি একজন সিপিও, সিভিল পুলিশ অফিসার, মনের মাঝে বিয়ের লাড্ডু, তাই মুখে হাসি। ফাদারকে ফটো দেখায়, তারও পছন্দ হয়। ইনি হলেন মিস জেসি, পাত্রী। ফাদার মুরব্বীদের সঙ্গে কথা বলছে আর দাদু দিদির সঙ্গে কথা বলছে, সব ঠিকঠাক। মাঝে 2 দিন পার হয়ে যায়, তারপর এঙ্গেজমেন্ট, তাই ভাই খুব এক্সাইটেড। দেখতে দেখতে এঙ্গেজমেন্টও হয়ে যায়। বরের আশেপাশে যে সব আত্মীয়দের দেখছেন তাদের ব্যাপারে একটু পরে বলবো, ঠিক আছে? এঙ্গেজমেন্ট যেহেতু হয়ে গেছে, তাই ধুমসে একটু প্রেম চলছে। 1 মাস পর বিয়ে, বাট ভাই তাকে নিয়ে এখন থেকে স্বপ্নে ভাসছে। যাক, এই যে পার বেয়ে বেশি আসলো, এখানে আসলে মূলত দাদুর বাড়ি। লুঙ্গি উঠিয়ে যে ভাই সাহেব রঙের ব্রাশ নিয়ে আছে, ভিনসেন্টের একমাত্র ফ্রেন্ড আগুস্টেন। এগুলো নাম বারে হিরো আলম, কত সুন্দর নাম, তাই না? যাক, তো ভিনসেন্টের সামনে তার একটা দূর সম্পর্কের কাজিন তার বাড়িতেই থাকে, কাজবাজ করে। তার ফ্রেন্ড বলছে, কি দুলে রাজা, সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে। চেয়ার টেবিল কোথায় বসবে? এখানে। আর ওই ওয়েলকাম গেট, আরে ওই যে ওখানে। খাবার এখানে। ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে, জুতবাত শপিং চলছে, আর সুযোগ পেলেই ওই একটু কথাবার্তা চলে। তো জেসি একটা জব করে, যার স্যালারি 15,000 টাকা মাসে। ভিনসেন্ট বলে, তার সব জমিতে যদি কফি আর মরিচ লাগানো হয় তাহলে মাসে এর 3 গুণ আসবে। তাদের পরিবারের নিয়ম হলো ফসলের যে মুনাফাটা থাকবে সেই মুনাফার পুরা হক থাকবে ওই বাড়ির বইয়ের। তাই জেসি জব না করলেও চলবে। জেসি বলে, ব্যাপারটা টাকার না, আমি কষ্ট করে পড়াশোনা করেছি। ভিনসেন্টের কথা, সেটা তো বাচ্চা লালন পালন করতে কাজে লাগবে। জেসির মুখটা একটু শুকিয়ে যায়, বলে, আচ্ছা ওসব ছাড়ো, তোমার বাড়িতে বাথরুম? অবশ্যই আছে, কিন্তু বাইরে। কি বাইরে? জেসির এটা পছন্দ হয় না।
ভিনসেন্ট বলে সমস্যা নেই, তুমি আসো, সব ঠিক হয়ে যাবে। সেই ঠিকঠাকই সিন বিয়ের একদিন আগে চলে আসে। গেটমেট লাইট মাইট সব রেডি করা হচ্ছে। এর মাঝে একটা গাড়ি আসে। এই মুরব্বীকে তো চেনেন, মালয়ালম ইন্ডাস্ট্রির পুরনো একজন অ্যাক্টর, ভিনসেন্টের মামা, সঙ্গে তার পরিবার, বউ বাচ্চা। ভিনসেন্টকে সবাই খুব ভালোবাসে কারণ সে ভালো একটা মানুষ। এরা 2 দিন আগে আসার কথা, বাট আজ আসছে, সেসব নিয়েই কথা হচ্ছে। ভিনসেন্ট তার বড় মার থেকে আশীর্বাদ নেয়। তার কিছুক্ষণ পর এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার। লোকটাকে আমার এমনিতেই কেন জানি ভালো লাগে। যাক, ইনি হলেন ভিনসেন্টের চাচা, সঙ্গে তার বউ বাচ্চা। ভিনসেন্ট আবার তার চাচাকে অনেক মানে, কারণ সে তাকে ছোটবেলায় অনেক সাপোর্ট করেছে। কিন্তু তার চাচা আর এই মামার মাঝে সব সময় খট্টা মোট্টা লেগেই থাকে। দুজনে ভালো, বাট সব সময় একে অন্যের পিছে লেগে থাকে। আন্টি তাদের সামলায়। এরপর আন্টি ভিনসেন্টের মার সঙ্গে কথা বলে যে সারা জীবন তুই কষ্ট করেই চলে গেলি, আজ দেখ তোর ছেলের বিয়ে করতে চলেছে, তুই থাকলে। ভিনসেন্টের ভালো লাগে, যাক কেউ তো তার মাকে মনে করছে। রাতে লাইট মাইট জ্বালানো হয়, লোকজনে ভরে গেছে। একটু পর ফাদার আসে, তার জন্য কিছু রসম বাকি ছিল, সেগুলো করা হয়। রান্না বান্না চলছে মেহমানদের জন্য। মাঝে এই যে 80 দশকের জায়েদ খানকে দেখছেন, আয়রন রড একটু মাথায় রাখেন এনার কথা। খাবার দাবার হয়, চার্চ থেকে নানদের দাওয়াত করা হয়েছে, তারা খাবে, আবার যারা আসতে পারেনি তাদের জন্য সাজায় নিয়ে যাবে। ব্যাপারটা কত সুন্দর না? অথচ আমরা মুসলমানরা বিয়ে করার সময় কখনো মাদ্রাসার ছাত্র, ইমাম সাহেব বা যাদের খাওয়ালে বিয়ের লাইফটা উপরওয়ালা সুখী বানাতে পারে তাদের কথা একবারও ভাবি না। জাস্ট যে খেয়ে গিফট দিতে পারবে তার দাম আছে, চাই সে খেয়ে দিয়ে পিঠ পিছে যতই খারাপ কিছু বলুক। যাক, মুভিতে ফিরি। তো বিয়ে বাড়িতে আর কিছু না থাক, খোরদের খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু ঠিকই থাকে। বাড়ির সাইডে ভিনসেন্টের চাচা বসে গেছে দেশি বানাতে, আর তার মামা বসে গেছে শুকনো পাতা ডলতে। কি বুঝতে পেরেছেন তো আমি কি মিন করেছি? হ্যাঁ, যে বোঝা সে ঠিক বুঝে গেছে। যারা বোঝেনি চাপ নিয়েন না, আপনাকে না বুঝলেও চলবে। যাক, ভিনসেন্টও 2 ঢুক মেরে দেয়। এরপর মামা ভিনসেন্টকে বিড়ি দেয়। ব্যাগ না, 2টা টান দে তো, খুব জোরে টান দে। টান দিয়ে ভিনসেন্ট বলে, মামা এটা তো খুব কড়া। কি খাচ্ছে বুঝতে পারছেন তো? মামা বলে, আচ্ছা শোন, একটা প্যাকেট হাতে দে, এটা রাখ। আরে মামা, টাকার কি দরকার? কি করবো এসব টাকা? আমার তো টাকা আছে। আবে এসব টাকা না, শোন, এখন যে জিনিসটা টান দিয়ে বললে করা, এটা সেটা। কাল তোর বাসরাত না, লম্বা ইনিংস খেলতে হবে, ট্রেন যেন না থামে, বুঝেছিস? কাজে লাগবে তোর, রেখে দে রেখে দে। মুরব্বি এইসব কি হচ্ছে? যাক, মামার চাচা সেসব নিয়ে কথা বলছিল। এর মাঝে মাইকিং করে যে জঙ্গলে বাঘ দেখা গেছে, এলাকার লোকজন যেন ঘর থেকে না বের হয়, কারণ এটাই রিস্কি। তো রাত গভীর হয়ে যায়, সবাই যে যার মতো যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে। বরের আর ঘুম ধরছে না, রাত পার হচ্ছে না। বেটা, নতুন নতুন চুলকানি তো হয়, এমন হয়, পরে বুঝবে জ্বালা। ঘুরে ফিরে দেখছিল কাল তার বিয়ে, ব্যাপারটা ফিল করছে। একটা পুলিশের গাড়ি এসে থামে, আর এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার চেম্বান বিনোদ, অর্থাৎ এসআই আশোক খানের। পদে তিনি ভিনসেন্টের সিনিয়র, বা দুজন খুব ভালো বন্ধু। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন মালয়ালম মুভিতে কিন্তু ক্যারেক্টারদের এন্ট্রি নিয়ে কোনো বিল্ড আপ নেই, অতিরিক্ত কোনো স্যাবলামি নেই। কত সিম্পল ভাবে ক্যারেক্টারদের সামনে আনে, মনেই হয় না সে অভিনয় করছে। ব্যাপারটা সুন্দর না? যাক, সে এঙ্গেজমেন্টে যাইতে পারেনি, আজও লেট করে এলো, তাই একটু ভিনসেন্ট অভিমান করে আছে। আশোক খান বলে, আরে বুঝতেই তো পারছিস কি যন্ত্রণায় আছি। টাইগারের যন্ত্রণায় ফরেস্ট ডিপার্টমেন্ট ঘুম হারাম করে দিয়েছে। প্রত্যেক দিন টাইগার বের হয় আর আমাদের এরকম করতে হয়। শোন, তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি যে কোনো সময় এসে তোর বউয়ের সঙ্গে দেখা করে যাবো, ঠিক আছে? আর এই নে তোর হেলমেট। এডিটর, কি হচ্ছে এসব? আমার নাজদা করে। আশোক খান বলে, টাকা পয়সা কিছু লাগলে বল। আরে না আছে, আমার কাছে আছে। আর হ্যাঁ, মামা না 1 বস্তা ঘাস এনে দিয়েছে, একদম হার্ড। আশোক খান এক্সাইটেড হয়ে যায়। আর তাই নাকি? আচ্ছা শোন না, আমার জন্য একটু রাখিস, অনেকদিন হলো তোর ভাবি অভিমান করে আছে, একটু। মুরব্বি। যাক, কথাবার্তা বলে শুভকামনা দিয়ে আশোক খান সেখান থেকে চলে যায়। আর এর সঙ্গে রাত পেরিয়ে সকাল হয়। সকালে বরকে রেডি করা হয়, কোটটাই পরে ছেলে একদম ফকফকা হয়ে গেছে। সব আত্মীয় স্বজনরাও রেডি হয়ে গেছে। বাড়ির থেকে বের হয়ে এসে তারপর গাড়িতে ওঠে, রওনা দেয় গাড়ি ভবের বাড়ি। মামা চাচারা বরের গাড়িতে আছে, তারা মজা মস্তি করছে। বাসারাতে কেমনে বিড়াল মারতে হবে, এটা সেটা, লেস ফিতে, আরো অনেক কিছু গল্প করতে করতে মেয়ের বাড়ি পৌঁছে যায়। লোকজন সব নেমে যায় যে যার মতো। বর ছবি টবি উঠাচ্ছে, বিয়ে চার্চে হবে। মেয়ে পক্ষ এসে বরকে নিয়ে যাবে, তাই মামা আর চাচা একটু খবর দিতে যায়। আয়রন রড একটা দিদির সঙ্গে এখানে লাইন মারছিল। বাইক নিয়ে 2টা লোক এসে কি যেন বলে, আমাদের বোঝায় না। সে এসে মামাকে বলে, মামা আবার চাচাকে বলে। এই সময় তার মেয়ে শোনে, সে গিয়ে তার মা আন্টিদের বলে দেয়, সবাই উঠে আসে। বর তো ফটোশুট নিয়েই বিজি, তর্স হয়েছে না তার। একটু পর মামা চাচা এসে ভিনসেন্টকে সাইডে নিয়ে যায়। তারপর বলে, বেটা যা বলতে চলেছি মন দিয়ে শোন, মাথা গরম করিস না যেন, ঠিক আছে? আরে কি হয়েছে সেটা তো বলো, ভয় দেখাচ্ছ কেন? চাচা বলে, বেটা জেসি নেই মানে পার্লারে গেছিল, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি, হয়তো রাস্তায় আছে, আসতেছে। কোথায় যাবে ও? চাচা রেগে যায়। আরে বুঝতেছিস না কেন? জেসি চার্চের একটা পিস্টের সঙ্গে পালিয়ে গেছে, মানে ভেগে গেছে। বলুন কেমনটা লাগবে?
ভিনসেন্টের মাথা খারাপ হচ্ছে। কি কি যাতা বলছো? না না না, আমি মানি না। ও পালিয়েছে মানে? আগুস্টিন শুনেছিস ও নাকি পালিয়েছে? ও পালিয়েছে তো আমি এখানে কি করছি? রাগ করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। মামা চাচারাও পিছু নেয়, কারণ রাগের মাথায় না জানে কি করে। ভিনসেন্টের মনটা খারাপ হয়ে গেছে, সে কিছু ভাবতে পারছে না। গাড়ি যে উড়াদুরা চালাচ্ছে সেটারও হুঁশ নেই। বাসায় এসে চেয়ারম্যান সব ভাঙা শুরু করে, রাখবো না, সবকিছু ভেঙে ফেলবো। পিছিয়ে পিছিয়ে এরাও এসেছে। আরে কি করছিস, এসব ডেকোরেটরের জিনিস। ভিনসেন্ট সবার পর রেগে যায়। বিয়ে হয়েছে না, চলে যাও এবার তোমরা, যাও চলে যাও। ফোপাতে ফোপাতে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রাগে তো মাথা ফেটে যাচ্ছে, কারণ কত কি স্বপ্ন দেখেছিল সে। বিয়ে করবে না কোনো সমস্যা, সেটা আগে বললেই তো পারতো। মানুষের কথা, টাকা পয়সা এসব না হয় ছাড়লাম, মনে যে একটা দাগ পড়লো সেটার পূরণ কি দেওয়া হবে। ভিনসেন্টকে এখানেই বসে রেখে ক্যামেরা এখানকার অন্য আরেকটা বাড়িতে নিয়ে আসে, যেখানে মিডিয়া পুলিশ জমা হয়েছে। ক্যামেরা যে দিদিকে ফলো করছে ইনি হলেন মুভির অন্যতম আরেক ক্যারেক্টার লিজমল যোশী, অর্থাৎ সিপিও সিনি। সঙ্গে তার সিনিয়র সিপিও আনুসুইয়া। আশোকান লোকজনের সঙ্গে কথা বলছে। সব শুনে আর দেখে আমরা বুঝতে পারি যে কাল রাতে যে বাঘের সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেটা এরা হয়তো অনেকেই সিরিয়াসলি নেয়নি। আর এই পরিবার থেকে একটা মেয়ে গায়েব হয়ে গেছে, কাল রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলছে বাঘ নিয়ে গেছে, পুলিশরা দোষ এড়াতে বলছে সেই হয়তো কোথাও চলে গেছে। এর মাঝে ডিএফও আসে, সে মিডিয়ার সঙ্গে কথা বলে, ভিনসেন্টকে কি করতে হবে সেটাও বলে দেয়। তারপর মেয়ের বাবার সঙ্গে কথা বলে। আশোকান তার লোকদের ব্যাপারটা আরো ডিপলি খুঁজতে বলে তাড়াতাড়ি, যাতে লোকজন খেপে না যায়। ওদিকে ভিনসেন্ট দরজা লাগিয়েই আছে, তাই এরা ভয় পাচ্ছিল না জানি উল্টো পাল্টা কিছু করে বসে। অনেকক্ষণ ডাকার পর চোখ লাল করে ভিনসেন্ট দরজা খোলে। কি সমস্যা? বিয়ে তো ভেঙে গেছে আবার, তাই না? তোমরা এখানে কি করছো? যাও, আমি ঠিক আছি, তোমরা চলে যাও বলে আবার গেট লাগিয়ে দেয়। তার রাগ দেখে এরা বুঝতে পারে এখানে থাকাটা নিরাপদ নয়, তাই সবাই বউ বাচ্চা গাড়িটি পোস্কার নিয়ে রওনা দেয় বাড়ির দিকে। ভিনসেন্ট মনটা খারাপ করে শুয়ে পড়ে যে তার সঙ্গেই কেন এমন হলো। তার মন খারাপের সঙ্গে সঙ্গে বেলা গড়িয়ে রাত হয়ে যায়। ভিনসেন্টের ফ্রেন্ড আগুস্টাইন ভিনসেন্টকে আবার ডাকে, চলো আয় কিছু খেয়ে নে, আমরাও না খেয়ে বসে আছি, সবাই চলে গেছে, আয়। ভিনসেন্ট যাবে না, খাবে না। তার বন্ধুকে বলে, তুই না বলেছিলি আমার লাইফ পরিবর্তন হতে চলেছে, এই সেই পরিবর্তন। চোখ বড় করে চেয়ে থাকতে থাকতে আবার দরজাটা লাগিয়ে দেয়। মন শান্ত, বাট মাথা শান্ত হচ্ছে না। পায়তারি করছে, কি করবে। মনে পড়ে তার মামা তো পাতা দিয়েছিল। ড্রয়ার থেকে পোটলাটা বের করে টানতে শুরু করে। মাথা শান্ত হচ্ছে নাকি ভিতরে কিছু চলছে একটু পর বোঝা যাবে। বিড়িও ফুকাচ্ছে, সঙ্গে পচা পানিও খাচ্ছে। মালমাত্রা খেয়ে একটা আপেলও খেয়ে নেয়। তারপর পোটলা রাখতে যাবে, নজর পড়ে সেই হেলমেটের দিকে। ব্যাস, মালটা পকেটে নিয়ে স্যুটটা পরে ভিনসেন্ট রাতের বেলায় বের হয়। কই যাচ্ছে? একটু পর তার গাড়ি এসে এক জায়গায় থামে। সে বাড়িতে গিয়ে দরজা নক করলে ভিতর থেকে এক দিদি বের হয়ে আসে। আরে স্যার, আপনি এত রাতে? ভিনসেন্ট বলে, ফ্রি আছিস? দিদি বলে, আছি, বাট আজ তো হবে না স্যার। বুঝতে পারছেন কার কাছে এসেছে? ভিনসেন্ট বলে, অ্যাডজাস্ট কর। বাট দিদি না করে, কারণ তার পিরিয়ড চলছিল। কিছু তো করার নেই। এখানেও না শুনি আবার মন খারাপ করে রওনা দেয়। মদ আর পাতার ঘরে এখনো কাটেনি। গাড়ি উড়াদুরা চালাতে গিয়ে ফাদারের গাড়ির সঙ্গে প্রায় লেগে দিতে ধরেছিল, কিন্তু বেঁচে যায়। উল্টো ফাদারের ওপর পাট নেয়। ফাদার বলে, তুমি নেশা করেছো ভিনসেন্ট, এটা কিন্তু সমাধান নয়। ভিনসেন্ট বলে, আগে তো খাইনি, তখন কি তোমার গড আমার দিকে দেখেনি? বলে আবার রওনা দেয়। আশোকানের কাছে তার বউ ফোন করে বলে ভিনসেন্ট বাড়ি থেকে বের হয়ে গেছে, কই গেছে কেউ জানে না। তার বিয়ে ভেঙে যাওয়ার কথা তো সে জানেই। আশোকান বলে, আর আমি জঙ্গল থেকে বের হতেই পারছি না, ওর কাছে যাবো কি করে? আর আমি তো ফোন দিলাম, ও তো ফোন ধরছে না। তুমি রাখো, আমি আবার ওকে কল করছি। আন্টি বলে, জাস্ট বিয়ে ভেঙেছে, তাই বলে এত পাগলামি করতে হবে? আশোকান বলে, যদি এমন ঘটনা প্রথমবার হতো তাহলে তুমি এই কথা বলতে পারতে। তোমরা কি জানো না এটা দিয়ে কবার ওর বিয়ে ভেঙে গেল? মানলাম ছেলে মানুষ, তাই বলে কি ওর কষ্ট লাগে না? সে তো শুধু তার কথাই ভাবলো, মেয়েরও তো মতামতের ব্যাপার আছে, তাই না? আশোকান রেগে যায়, আরে মতামত কি এঙ্গেজমেন্ট করার আগে ছিল না? আগে বলতে পারেনি? বিয়ের সবকিছু রেডি, তখন মতামত কোথা থেকে এলো? ব্যাপারটা তাই না? আন্টি বলে, স্যার ভিনসেন্ট স্যারের বিয়ের অফার তো সিনির কাছে এসেছিল। শুনেই সিনি যে একটা রিয়াকশন দেয়, কঠিন লাগে। আশোকান বলে, পরে কি হলো? আন্টি বলে, আর কি, ভিনসেন্ট স্যার সিনিরও জব ছাড়াতে উঠে পড়ে লাগে। সিনি চুপচাপ আছে, এই জন্য তাদের কথা হয়তো আগে বাড়েনি। সিন চলে আসে আয়রন রডের কাছে। দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছে। ভিনসেন্ট তার কাছে আসে। পিছনে একটা মাস্কের মতো রাখছে, ওটা হয়তো বাক্যে কনফিউজ করতে, আমি সঠিক জানি না। আয়রন রড ভিনসেন্টের সঙ্গে আজ যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে। কথা শেষ হতে না হতেই ভিনসেন্ট বলে ওঠে, ব্রো, একটা মেয়ে ব্যবস্থা করে দিতে পারবি আজ রাতের জন্য? এই সেরেছে। ভিনসেন্ট, কি বলছিস এসব? ঠিকই বলছি, কিন্তু তুই তো জানিস আমি ওসব ছেড়ে দিয়েছি, এখন জায়েদ খানের মুরিদ হয়েছি। ভিনসেন্ট বলে, আমি এত কিছু জানি না, আমার চাই তুই এনে দিবি জাস্ট আজকে রাতের জন্য, যা। রড দাদু বলে, ঠিক আছে, আমি দেখছি, তুই বাসায় যা। আবার বিড়ি টানতে টানতে ছেলে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু উল্টো পথে। চলছে গাড়ি, যাত্রা বাড়ি। মাঝ রাস্তায় এসে দেখে একটা লেডি আছে দাঁড়ি। একটু দূরে দাঁড় করিয়ে গাড়ি। ভিনসেন্ট চেয়ে থেকে ভাবে, একেই কি নিয়ে যাবো বাড়ি?
বিড়িতে একটা টান দিয়ে সামনে যায় তার গাড়ি। লিফট চাইতে সামনে দাঁড়িয়ে এন্ট্রি হয় মুভির অন্যতম লিড ক্যারেক্টার অফ নারী ঐশ্বরিয়া রাজেশ অর্থাৎ মহেশমতি ইমলি জয়রামের। ভিনসেন্টকে থামায়, স্যার আমার গাড়ির প্রবলেম হয়ে গেছে তো অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, প্লিজ একটু লিফট দিবেন। ভিনসেন্ট বলে এখানে তো কোনো গাড়ি পাবেন না, এখন বাঘের অত্যাচার বেড়ে গেছে তাই সন্ধ্যার পর কারো বের হওয়া নিষেধ। এমিলি বলে তাহলে আশেপাশে কি কোনো হোটেল বা থাকার ব্যবস্থা হবে? ভিনসেন্ট বলে না, এমন কোনো জায়গাও তো নেই। এমিলি তাকে তার সঙ্গে নিয়ে যেতে বলে, জাস্ট রাতটা পার হলেই হবে। ভিনসেন্ট তাকে বাইকে উঠতে বলে। ভিনসেন্টের মাথা কিন্তু ঠিক নেই, তার চোখ দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কি ভাবছে। গাড়ি ছাড়ে। এমিলি শহরের মডার্ন মেয়ে, সে খুব ক্লোজলি কথা বলছে কিন্তু বুঝতেছে না যার ঘাড়ে হাত রেখেছে সে কোন প্যারার মাঝে আছে। নাম ঠিকানা শুনে নেই। এখানে কেন এসেছো? এমিলি বলে ছুটি কাটাতে। গল্প সল্প করতে করতে বাসায় আসে। বিয়ের সাজ তো সাজানোই ছিল। এমিলি খুশি হয়ে যায়, বাহ গ্রামের মাঝে এমন হোমস্টে, সুন্দর তো। পাহাড়ের রাস্তা, নিচে নামতে ভিনসেন্টের হাত ধরে। সে তো নর্মালি ধরে, বাট ঘন্টি বেজে ওঠে দাদুর। সামনে যেতেই কুট্টিমণি আসে। উনিকে? ভিনসেন্ট বলে আমার ম্যানেজার। ম্যানেজার? তাহলে তুমি? ভিনসেন্ট বলে আমি জিএম। ও আচ্ছা আচ্ছা। তার সঙ্গে হাই হ্যালো করে। ভিনসেন্ট কুট্টিমণিকে বাইকটা ঠিক করে রেখে আসতে বলে। এমিলি বলে কি ব্যাপারে, এখানে কি কোনো অনুষ্ঠান ছিল? ভিনসেন্ট বলে ছিল কিন্তু ভেঙে গেছে, আর হয়নি। ও আচ্ছা, আমার রুম? চলো আমার সঙ্গে। বলে ভিনসেন্ট দিদিকে তার বাসর ঘরে নিয়ে আসে। দিদির পছন্দ হয় কারণ সাজালো গোছালো রুম। ভিনসেন্ট বলে তোমার ভাগ্য ভালো এই রুমে শুতে পারছো। আচ্ছা কি খাবে বলো, চা নাকি কফি? দিদি উঠে তার জ্যাকেটটা খুলে ফেলে। কেমনটা লাগবে বলুন? তারপর বলে কিসের চা কফি, এই সময় একটু দেশি পেলে। ভিনসেন্ট নিতে যায়। দিদি তার জুতো খুলতে খাটের উপর পা দিয়ে ফিতা খুলছে। ভিনসেন্ট বোতল নিয়ে এসে ইমিলিকে এইভাবে দেখে আরো অবাক হয়। ভিনসেন্টকে ব্যাপারটা অ্যাট্রাক্ট করে। এমিলি বোতল নিয়ে এক ঢোক মেরে দেখে ভালোই। জানালায় দাঁড়িয়ে লাইট অফ করে দিতে বলে, আমার অন্ধকার ভালো লাগে। ভিনসেন্ট এমিলির দিকে এগোচ্ছিল। কুট্টিমণি আসে। ভাই কি হলো, লাইট কেটে গেছে নাকি? ভিনসেন্ট তাকে বের করে এনে বলে তুই বাসায় যা। কেন এই রাতের বেলা? আরে বাসায় তোর মা একা আছে না? মাস্ক দিয়ে তাকে পাঠিয়ে দেয়। এমিলি লাইট অন করে। ভাই আবার কিচেনে গিয়ে বোতল বের করে খেতে থাকে। একটু পর এমিলি এসে দেখে সে খাওয়ার উপরেই আছে। এমিলি বলে ভিনসেন্ট তোমার জন্য একটা গিফট আছে। বলে সে শহর থেকে আনা একটা দামি বোতল বের করে দেয় যাতে অ্যালকোহলের মাত্রা বেশি ছিল। ভিনসেন্ট বলে আরে বাহ, আমি তো এটাই খুঁজতেছিলাম। দুজন কথা বলছিল, ভিনসেন্টের ফোন বেজে ওঠে। দুই হাত বন্ধ, তাই ইমিলি বের করে রিসিভ করে দেয়। হ্যালো। ইমিলি চলে যায়। ফোন করেছে আশোকান। আরে কি সমস্যা তোর, ফোন ধরিস না কেন? কতবার ফোন দিয়েছি দেখতো। যা হয়েছে হয়েছে, এর জন্য কি মাথা খারাপ করতে হবে? ভিনসেন্ট বলে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। জেসি চলে গেছে তাই কি? দুনিয়াতে আর কোনো মেয়ে নেই? ওর থেকে ভালো মেয়ে পেয়েছি। আশোকান অবাক হচ্ছে। আবে কি যাতা বলছিস বে? ভিনসেন্ট বলে এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, শহরের স্মার্ট মেয়ে, নিজে আমার সঙ্গে এসেছে। আরো কিছু বলবে ইমিলি ডাকে, ভিনসেন্ট এখানে বাথরুম কই? ভিনসেন্ট বলে আছে বাইরে। বাইরে? তুমি আসো, আমি নিয়ে যাচ্ছি। আশোকান তার সহকারীকে বলছে যাক ভালোই হলো, একটা মেয়ে পেয়েছে, আজ রাত অন্তত ওর ভালোই কাটবে। সেই কথাগুলো আবার সিনি শুনে কেমন যেন একটা করে, কঠিন লাগে তার রিয়াকশন। ভিনসেন্ট দিদিকে বাথরুমে নিয়ে যাচ্ছে। ইমিলি বলছে এত দূর কেন বাথরুম? ভিনসেন্ট বলে তার বাবা বানিয়েছে, আগের মানুষ তো, ভাবনা আলাদা ছিল। তো ইমিলি ফ্রেশ হোক, সিন আবার এখানে আসে। কন্ট্রোল রুম থেকে খবর আসে টাইগারকে অমুক জায়গায় দেখা গেছে আর অমুক রোড থেকে একটা মেয়ে মিসিং, যে শহর থেকে এসেছে। ব্যাস সিনি আর আশোকানের রিয়াকশন পাল্টে যায়। সিনি তো বলেই ফেলে, স্যার আপনার বন্ধু যে মেয়েকে বাসায় নিয়ে গেছে সে নয় তো? আশোকান বলে আরে সে হবে কেন, সে তো অন্য কেউ হতে পারে। এই দিদি বলে যেটাই হোক স্যার, এটা কিন্তু ট্রাফিকিং এর মাঝেই পড়তে পারে। সিনি বলে ইমোরাল ট্রাফিকিং নাকি ফোর্সে? আশোকান বলে কি যাতা বলছো, ভিনসেন্ট করবে, তাও আবার ফোর্সে? হয়েছে। সিনির রিয়াকশন কিন্তু একটু ভিন্ন লাগছে। যাক, ওদিকে ইমিলি ফ্রেশ হচ্ছে আর দাদু বসে বসে বিড়ি ফুকাচ্ছে। আবে এত খেলে লাঠি তো নরবরে হয়ে যাবে বে। একটু পর ইমিলি বের হয়। বাপরে কি অস্থির একটা জায়গা, ট্রিপ দেওয়ার জন্য একদম পারফেক্ট। পানি কি ঠান্ডা। কি একা একা খাচ্ছ কেন, দাও। বলে সেও বিড়ি নিয়ে টানতে থাকে। ভিনসেন্ট অবাক, এ মেয়ে তো একদম তার মতো। বিড়ি মেয়ে খেয়ে এমিলি বলে আচ্ছা একটু খাবার দাবারের ব্যবস্থা হবে, ক্ষুধা লেগেছে। ভিনসেন্ট ব্যবস্থা করুক, ততক্ষণে সিন এদের দেখায় যারা বাঘ খুঁজে বেড়াচ্ছে বা যে মেয়েটা হারিয়ে গেছে তাকে খুঁজতেছে। দিদি রেডি হচ্ছিল, ভিনসেন্ট খাবার নিয়ে আসে। আচ্ছা তুমি রান্নাও করতে পারো? বাহ, তোমার বউ তো খুব ভাগ্যবতী হবে। ভিনসেন্ট বলে আরে আমি বিয়ে করিনি, আমি সিঙ্গেল। এমিলির অবাক হওয়ার রিয়াকশন, কি তুমি অবিবাহিত? ভিনসেন্ট এখনো সিঙ্গেল? বাহ, এটা তো খুবই ভালো। ভাইকে লজ্জা পাচ্ছে নাকি? পেতেই পারে, সে অধিকার তার আছে। এমিলি একটু পানি আনতে বলে। ভিনসেন্ট যাবে, এমিলি বলে ওঠে মেয়েটার নাম জেসি ছিল না? এই লেগে যায় বুকে। এই মেয়ে কি করে জানলো? ভিনসেন্ট স্টপ। এমিলি বলে এটা তোমার বিয়ের অনুষ্ঠান ছিল তাই না, যেটা ভেঙে গেছে, কাটা ঘায়ে লবণ। ভিনসেন্ট চেয়ে তাকে আর সিন এখানে আনে। সিনি আবার আশোকানকে বলে স্যার বিয়ে ভেঙে যাওয়াতে ওর মাথা খারাপ হয়ে গেছে, সময় থাকতে আপনি কিছু করুন। আশোকান বলে কি যে বলো না তুমি, আমি ওকে খুব ভালো করে চিনি। মেয়ে নিজে কিছু করলে করতে পারে, কিন্তু ও তেমন না। সিনি আর কি বলবে, না আমি তো এমনিই বলছিলাম। আশোকান সিনির দিকে ফিরে তাকায়, এর এত ইন্টারেস্ট কেন?
যাক, ওদিকে এরা বসে গেছে বোতল নিয়ে, ভিনসেন্টের কষ্ট ভুলতে দিদি তাকে সঙ্গ দিচ্ছে। ইমিলি ভিনসেন্টের বিয়ের ব্যাপারে জানলো কারণ সে ইনভিটেশন কার্ড দেখে নিয়েছিল তাই। ইমিলি বলে, আচ্ছা তোমার কি মনে হয়নি মেয়েটা হয়তো খুশি? ভিনসেন্ট বলে, 3 ভাইয়ের আদরের 1 বোন, হবু জামাইয়ের ভালো জব আছে, বাড়ি আছে, মোটামুটি জমি জমা আছে, খুশি থাকার জন্য আর কি চাই? ইমিলি বলতে চাবে, আরে এসব ছাড়া। ভিনসেন্ট বলে, না এসব ছাড়া আর কিছুই লাগে না খুশি থাকার জন্য। বলে সে আবার বোতল নিয়ে খেতে থাকে। ইমিলি কুল হতে বলে, এত খেলে তো হুঁশে থাকতে পারবে না। আচ্ছা শোনো, যদি কোনো মেয়ে বিয়ের সময় পালিয়ে যায় তার পিছে স্ট্রং কোন একটা রিজন তো অবশ্যই থাকতে পারে, তাই না? ভিনসেন্ট বলে, কারণ? কি কারণ থাকতে পারে? কি কারণ থাকতে পারে বলো তো তুমি? এঙ্গেজমেন্টের সময় কি সেই কারণটা মনে ছিল না? আমায় বলতে তো পারতো না? একটা খ্রিস্টান মেয়ের চার্চে কথা দিলে সেটা তার পালন করা উচিত। আমি কি চেয়েছিলাম? একজন জীবন সঙ্গী। গলা ভারী হয়ে আসছে, আর বয়স 40 পার হয়ে গেছে। কত আশা নিয়ে বেঁচে আছি তুমি জানো? আমি তো আর আকাশচুম্বী কোনো আশা করিনি। লাইফের এই পর্যায়ে এসে একটা মানুষ পাশে কতটা প্রয়োজন সেটা আমি ভালো করে বুঝি। আসছে কারণ দেখাতে। ইমিলি ভিনসেন্টকে শান্ত হতে বলে, হাত ধরে আদর করে বলে, শোনো ভিনসেন্ট, একটা মেয়ে কখনো বেঁচে থাকার কারণ হতে পারে না। ওর মতো হাজার জেসি আসবে, ওর থেকে তুমি ভালো কাউকে পাবে, দেখো কুল হও। ভিনসেন্ট ঠুস করে বলে দেয়, তাহলে তুমি বিয়ে করো। শুনে ইমিলি হাসতে থাকে। সে কি হাসি, পাগল তুমি একটা, বলে সে রুমে চলে যায়। ভিনসেন্ট চেয়ে থাকে আরো কি, সঙ্গে বিড়ি তো আছেই। মাথায় কি চলছে বোঝা যাচ্ছে না। পানি খাচ্ছিল, ডাক আসে, ভিনসেন্ট বাইরে আয় তো। মানে আয়রন রড এসেছে। ভিনসেন্ট তার কাছে যায়, ফোনটা এখানে ফেলে গেছে, আশোকান কল করছে। ইমিলি ডাকতে যাবে, দেখে সে বাইরে নেই। কই গেল ইগনোর করে সে রুমে যায়। আয়রন রড বলে সে অনেক চেষ্টা করে একটা মেয়ে জোগাড় করেছে, মেয়েটা নাকি সেই, চল গেস্ট হাউসে চল। ভিনসেন্ট বলে সে যাবে না। কেমনটা লাগে? আবে কি যাতা বলছিস বে, তুই জানিস কত কষ্ট করে মেয়েটাকে এনেছি। ভিনসেন্ট বলে, আমার এখন মুড নেই, তুই যা ওর কাছে। রডকা ঘুরে যায়, আবে এটা আগে বলতে পারিসনি? আর এত নেশা কেন করেছিস বলতো? এই অবস্থায় তুই তো ঘোড়ার ডিমটাও করতে পারবি না। ভিনসেন্ট রেগে যায়, কি বললি? তাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। ভিনসেন্ট রডকে ধরে ফেলে, দেখবি কি হবে না কি দেখবি। রড রাগমাগ করে সেখান থেকে চলে যায়। ভিনসেন্ট টলমল করতে করতে এসে আবার খায়। মাথা আর কিভাবে ঠিক থাকে। তারপর রুমের দিকে আসে। ইমিলি হেডফোন লাগিয়ে গান শুনছে। ভিনসেন্ট আসে। এমন অবস্থায় ইমিলিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, গায়ের উপরে উঠে যায়। ইমিলি বুঝতে পারে বা ততক্ষণে লেট হয়ে যায়। ভিনসেন্ট তাকে ধরে ফেলে। এগুলো তো কথা না। ইমিলি জোরাজোরি করে কিন্তু শক্তিতে পারে না, চিল্লাপাল্লা করে কিন্তু কি হবে, আশেপাশে তো কেউ নেই। ক্যামেরা জুম আউট হয়ে বাড়ি থেকে বের হয় আর সিন নিয়ে আসে এই জঙ্গলে। ওই যে একটা মেয়ে হারিয়ে গেল না, তার বডি পাওয়া গেছে। তার মানে তাকে বাঘই নিয়ে গেছিল। সবাই সেদিকেই ব্যস্ত। গ্রামের লোকদের এবার কিভাবে বোঝাবে? তারা তো বাঘ মারতে মরিয়া হয়ে আছে। এতদিন তো পুলিশ এটা সেটা বোঝালো। এদিকে আবার এক গাড়ি পুলিশ ভিনসেন্টের বাড়িতে যায়। তারা গিয়ে দরজাটা খুলে ফেলে আর ভিনসেন্ট ঘুম থেকে জাগনা পায়। কি কিছু বুঝতে পারছেন না কি হলো? খারান, একে তো মাল খেয়ে টাল হয়ে আছে, ওপর থেকে ইমিলি পাশে নেই, কই গেল? খুঁজতে থাকে। পুলিশ মূলত আসেনি, সে জাস্ট একটা ধান্দা দেখছিল আর কি। ভাবছে মেয়েটা কই গেল, খুঁজতে থাকে। বাড়ির ভিতরে নাই, লাইট নিয়ে বাইরে আশেপাশে দেখে, সেখানেও নাই। বাথরুমে যায়, সেখানেও নাই। কি হলো, কই গেল? আরো আশপাশটা খুঁজতে থাকে কিন্তু পায় না। হায় কই গেল? সবকিছু তো তেমনই আছে। মালের বোতলটা সেখানেই ছিল। আবার খেতে থাকে কিন্তু বেশি করা লাগে। মাথা এমনিতেই ঠিক নেই। ইমিলি আবার কই গেল? টলমল করতে করতে আবার রুমের ভিতরে যায়। এদিক সেদিক দেখতে দেখতে যেই নজর এদিকে পড়ে, অবাক হয়ে ধীরে ধীরে সামনে গিয়ে দেখে রক্ত পড়ে। কি হলো? আরো সামনে গিয়ে দেখে ইমিলি পড়ে আছে আর তার মাথার নিচে রক্ত বয়ে যাচ্ছে। এই সেরেছে। ভিনসেন্টের তো ফেটে যায়, হুঁশ উড়ে যায়। এটা কি হলো? তারা হুড়ো করে দরজা লাগিয়ে দেয়। এবার নেশা কেটে গেছে। এমন সিচুয়েশনে তো ব্রেন কাজ করে না, কি করবে বুঝতে পারছে না। ফোনটা নিয়ে বাইরে আসে। তারপর আশোকানের ফোন দেয়। সে তো ওদিকে বডি নিয়েই বিজি, তারপরও রিসিভ করে। ভিনসেন্ট হাঁপাতে হাঁপাতে বলে, আমি যে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, মনে আছে? ও মরে গেছে। আমি তো ফেসে গেছি ইয়ার। এটা কি হলো? আশোকান বুঝতে পারে না। কি যাত্রা বলছিস তুই? এর মাঝে আবার ডিএফও আসে, তাই সে ফোনটা রেখে দেয়। ভিনসেন্ট বুঝতে পারছে না এবার কি করবে। ভয় আর সে সেখানে থাকে না, তার মায়ের কবরের কাছে যায়। আজ তার মাকে সে খুব মিস করছে। তার মা থাকলে হয়তো এমন কিছু হতোই না। তার মায়ের মৃত্যুর কথা মনে পড়তে থাকে, সে কতটা কান্না করেছিল সেসব নিয়েই ভাবছিল। আশোকান কল ব্যাক করে, কি বলছিলি তুই তখন? ভিনসেন্ট বলে, দোস্ত, যে মেয়েটাকে এনেছিলাম ওকে কেউ মেরে ফেলেছে। কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, আমি তো ফেসে গেছি। আশোকান বিশ্বাস করে না। সে মনে করে ভিনসেন্ট হয়তো নেশা করে আবল তাবল বলছে। আরো কিছু বলতে যাবে, আবার ডাক আসে, সে ফোনটা রেখে দেয়। ভিনসেন্ট আবারও ভাবতে থাকে, এটা কি হয়ে গেল? এখন কিছু তো একটা করতে হবে। কি করবে? গর্ত খোঁড়া শুরু করে। মানে বডিটা হয়তো এর মাঝে সে লুকিয়ে রাখবে। খুঁড়তে খুঁড়তে গর্তটা অনেক গভীর করে ফেলে। মাঝে অশোকান অনেকবার ট্রাই করে কিন্তু ভিনসেন্ট ফোন রিসিভ করে না। সে তার মতো খুঁড়তেই আছে, বাট এবার তার ভেতরে রূপ বের হয়ে আসে।
যখন ভিনসেন্ট ক্লান্ত হয়ে বসে পড়ে, তার মাকে ডাকে আর হাউমাউ করে কান্না করে যে সে এটা কি করলো, কত বড় ভুল সে করলো। আসলে ভালো মানুষরা ভুল করলে এমনই হয়, তাদের সব পথ বন্ধ হয়ে যায়। যেহেতু দোষটা তার ছিল, তাই সে ফোন বের করে কাকে যেন কল দেয়। রিসিভ করলে ভিনসেন্ট কান্না করতে করতে বলে, এসিপি স্যার, আমি ভিনসেন্ট বলছি অমুক জায়গা থেকে। পুরো লোকেশনটা বলে দেয়। স্যার, এখানে একটা হত্যা হয়ে গেছে, প্লিজ আপনি এখনই আসুন, ধরে নিয়ে যান বলে ফোনটা কেটে দেয়। একেই বলে নিজের ভুল বুঝতে পারা। সেখান থেকে উঠে বডিটা আবার ভালো করে দেখার জন্য বাড়িতে আসে, মানে এসে কিভাবে কি করেছে দেখার জন্য একটু তাড়াহুড়ো করে রুমের ভিতরে যায়। আর এবার তার সঙ্গে আরো একটা ম্যাজিক হয়ে যায়। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বডি তার জায়গায় নেই। কি হলো? আবার খোঁজা শুরু করে। কেমনটা লাগে? বেচারা তো শান্তি মতো কিছু করতেই পারছে না। আবার অশোকানকে ফোন দিয়ে বলে বডি গায়েব হয়ে গেছে। অশোকান কনফিউজড, কি বলছিস তুই বলতো? ভিনসেন্ট বলে, যা শুনছিস তাই, রুম থেকে বডিটা গায়েব হয়ে গেছে, কোথায় গেল আমি বুঝতে পারছি না। অশোকান বলে, আবে কতখানি নেশা করেছিস বলতো, কি যাতা বলছিস এসব? ভিনসেন্ট বলে, আবল তাবল না রে, সত্যি বলছি, মেয়েটা মরে গেছে আর আমি এসিপি কে ফোন করে বলে দিয়েছি। অশোকান রেগে যায়, আবে গাধা, এসিপি কে ফোন করতে গেলি কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ইডিয়েট কোথাকার, এত পাগলামি কেন করিস? ভিনসেন্ট ফোনটা রেখে দেয়। সিনি বুঝতে পারে ঝামেলা হয়েছে, তাই সে কত ধরে, স্যার এখনো লেট হয়নি, আমরা গেলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারবো, চলুন। অশোকান ব্যাপারটা সিরিয়াসলি নিতে চায় না, মনে করে সে নেশা করে হয়তো সব বলছে। কিন্তু সিনির এমন রেগে যাওয়ার রিয়াকশনে অশোকান ভরসা দেয় সে এসপির সঙ্গে কথা বলবে। এর মাঝে এসিপি নিজেই তাকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে। অশোকান এসপিকে বুঝাই, এমন কিছু না স্যার, সে তাকে চেনে, তার মূলত বিয়ে ভেঙে গেছে, সেই জন্যই এমন উল্টোপাল্টা কাজ করছে। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি বলে সিনিয়রকে বোঝায়। ভিনসেন্ট এখন খুঁজতেছে এমিলির বডি কই গেল, এখন তো বাঘের কথা উঠেছে, সে আবার নিয়ে গেল না তো, এসব ভাবছে। আশেপাশে তো জঙ্গল আর পাহাড়, কই খুঁজবে? চুপচাপ বাসায় এসে সাজগোজগুলো দেখে আর ভাবে যে আমি ভাবলাম কি, প্ল্যান করলাম কি, আর এখন হচ্ছেটা কি। সোফার উপরেই শুয়ে পড়ে, অনেক টায়ার্ড ছিল তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর ক্যামেরা আস্তে আস্তে জুম আউট হয়ে সিনটা পরদিন সকালে নিয়ে আসে। সারা রাত বাঘের পিছে দৌড়াতে দৌড়াতে সকাল সকাল অশোকান সবাইকে নিয়ে এখানে আসে। দেখে ভিনসেন্ট বাইরেই ঘুমাচ্ছে। অশোকান তাকে উঠায়, মেয়েটা কই? কইও। ভিনসেন্ট ইশারা দেয় ভিতরে। সবাই গিয়ে আগে মেয়েটাকে খোঁজা শুরু করে। বাট এবার বের হয় আরেক টুইস্ট। ঘরের ভিতরে যে রক্ত পড়েছিল সেটাও এখন নেই। পুরো বাড়ির আশপাশ সবটা খুঁজে দেখে মেয়ে কেন, মেয়ের কোনো চিহ্ন এখানে নেই। অশোকানের সহকারী বলে, স্যার কোনোভাবেই তো মনে হচ্ছে না এখানে কোনো মেয়ে এসেছিল, হতে পারে ও এসব জাস্ট কল্পনা করছে। এই দিদি এসে সিনিকে বলে, ছেলেটা আসলে এবার বেশি কষ্ট পেয়েছে, শুনেছি ওর মায়ের মাথারও নাকি এমন প্রবলেম ছিল। স্যারের সঙ্গে যদি এমন হতে থাকে তাহলে তো স্যারও একদিন ব্যাপারটা নিয়ে সিনি যে ভাবছে সেটা বোঝা যায়। ভিনসেন্ট রুমে এসে দেখে রক্ত তো দূরের কথা, এমন ভাব হয়ে আছে রুমটা যেন এখানে কোনো মেয়ে আসেনি। অশোকান তাকে বুঝাই বেশি নেশা করা ভালো না, সে অতিরিক্ত নেশা করেছে, এই জন্য এমনটা হয়েছে, যা হয়েছে তা খুব নর্মাল, তাই এসব থেকে বের হয়ে আসতে বলে। তার বিয়ে ভেঙেছে, বিয়ে সবারই ভাঙে, এমনটা হতেই পারে। তার অবস্থা দেখে সিনেরও খারাপ লাগে। বুঝিয়ে সুঝিয়ে সবাই চলে যায়। ক্যামেরা ভিনসেন্টকে ফলো করে আর সিন 2 দিন সামনে আসে ডক্টরের কাছে। তো ইনি মূলত ভিনসেন্টের ফ্যামিলি ডক্টর, তাই ভিনসেন্ট সবকিছু তার সঙ্গেই শেয়ার করে। ডক্টর এমিলির পুরো নাম লিখে গুগল, ফেসবুক সব জায়গায় খোঁজ করে, কিন্তু কোনো তথ্য পায় না। তাই সেও একই কথাই বলে যে ভিনসেন্ট মনে হয় একটু বেশি নেশা করেছে বা নেশার প্রতিক্রিয়া এটা। ভিনসেন্ট বলে, আমি কি বোকা নাকি? ঠিক আছে, আমি না হয় নেশায় ছিলাম, কিন্তু কুট্টুমণি তো ওখানেই ছিল না, ও তো আমার সঙ্গে ছিল, ও কথা বলেছে। ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে এসেছিল কিন্তু চলে গেছে, বাস শেষ। এটা নিয়ে কেন তুমি পড়ে আছো? ওই সব কিছু ছেড়ে দাও, বাসা থেকে দূরে কোথাও চলে যাও, একটু ঘুরে ফিরে আসো, মনটা ভালো হয়ে গেলে ডিউটি জয়েন করো, কাজ বাজ করো, ব্যস্ত থাকো, ভালো থাকবে, যাও। ডক্টরের কথা মতো 2 দিন পর ভিনসেন্ট তার আন্টির সঙ্গে চার্চ থেকে তামিলনাড়ু ভেলাঙ্কানিতে একটি দলের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার জন্য বের হয়ে আসে। ওখানে অনেক বড় একটা চার্চ রয়েছে, যেখানে গিয়ে মানুষ তাদের মান্যত করে বা প্রার্থনা করে। সবাই বলে সেখানকার প্রার্থনা কবুল হয়। লম্বা একটা জার্নির পর ভেলাঙ্কানিতে পৌঁছে যায়। তার মতো আরো অনেক মানুষ তাদের কষ্ট বলতে এখানে এসেছে। ভিনসেন্ট সবার মতোই নিয়মকানুন অনুযায়ী সবকিছু করে। তারপর একটা প্রথা আছে এভাবে বালুর মাঝে হাঁটার, সেটাও করে, আর মনের শান্তির জন্য প্রার্থনা করে। এভাবে সেখানে সময়টা পার করে। একদিন নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছিল, একটা কল আসে। এপার থেকে একটা মহিলা পুলিশ কল করেছে, তার পরিচয় দেয়, তারপরে ভিনসেন্টের ব্যাপারে বলে। তারপর তাকে ঝটকা দেয় যে আপনার নামে অমুক অমুক ধারায় মামলা করা হয়েছে, আর এইসব ধারা কি আপনি তো খুব ভালো করেই জানেন, তাড়াতাড়ি থানায় দেখা করুন। ভিনসেন্ট তো ভয় পেয়ে যায়। আন্টি বলে কমপ্লেন দেনেওয়ালির নাম মহেশ মেথি ইমিলি জয়রাম। ভিনসেন্ট বুঝতে পারে তার মানে সেদিন এমন কিছু হয়েছিল, আর সে যেগুলো বলছে এগুলো আসলে কল্পনা নয়, সত্যি। আন্টি ভিনসেন্টকে কথা শুনে, একজন পুলিশ অফিসার হয়ে এমন কাজ করতে লজ্জা করে না আপনার? তাড়াতাড়ি থানায় গিয়ে দেখা করুন, নয়তো। ভিনসেন্ট বলে, ঠিক আছে, আমি সারেন্ডার করছি, কোন থানায় আসতে হবে বলুন, আমি এখনই আসছি। এর মাঝে ওপারের ভয়েস পাল্টে যায়, কাল তুমি সত্যিই থানায় আসবে মিস্টার ভিনসেন্ট? আসুন, কিন্তু হ্যাঁ, নেশা করে যেন আইসেন না। ভিনসেন্ট অবাক, হ্যালো। এবার আমাদের দেখানো হয় এপার কে, ইমিলি।
কে মিস্টার ভিনসেন্ট? ভিনসেন্ট খুব খুশি। আমি খুশি খুশি এই শাস্তি মেনে নেব। আমি কাজই এমন করেছি, গাধা একটা, তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আমি তোমায় কত খুঁজেছি। ইমিলি বলে, আচ্ছা তাহলে তুমি বুঝেছো কি হয়েছিল? ভিনসেন্ট বলে, আমি সব বুঝেছি, কিন্তু বিশ্বাস করো আমি ওইরকম মানুষ নই, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল ইয়ার। ইমিলি বলে, অ্যাক্সিডেন্ট? তা আবার এরকম একটা ব্যাপারে? ভিনসেন্ট সরি বলে, তার ক্যারেক্টার আসলে এমন না। ইমিলি বলে, এই জন্যই তো তোমায় ছেড়ে দিয়েছি। ভিনসেন্ট বোঝে না। এবার ইমিলি ব্যাপারটা ক্লিয়ার করে, শোনো ভিনসেন্ট, সেদিন যদি সত্যি এমন কিছু হতো আমি নিজে তোমায় মেরে ফেলতাম। কি ভেবেছো তুমি আমায়? ভিনসেন্ট বলে, মানে সেদিন তাহলে? ইমিলি বলে, আমি বাড়ির সাজগোজ আর তোমার অবস্থা দেখেই বুঝে গেছিলাম এখানে কি হয়েছিল, তাই তোমার সঙ্গ দিতে আমি ড্রিঙ্ক অফার করি যাতে তুমি সব ভুলে যাও, কিন্তু তোমার মাথায় যে ওসব চলছিল আমি এটা বুঝতে পারিনি। তুমি রাতে সেই ইচ্ছেতেই তো এসেছিলে, কিন্তু এত পরিমাণ নেশা করেছিলে যে তুমি আমার গায়ের উপরই ঘুমিয়ে পড়ো। আমি খুব ভয় পেয়ে যাই, ভাবি তুমি যদি জাগ না পাও আবার হয়তো এমন কিছু করতে পারো, তাই তোমায় একটু ভয় দেখাতে ওসব করি। মানছি তুমি কিছু করোনি, কিন্তু তোমার নিয়ত খারাপ ছিল, তাই তোমায় একটু শাস্তি দিতে এমন প্ল্যান করি। আমি ভাবিনি আমার এই প্ল্যান এভাবে কাজ করে যাবে। সব শুনে তো ভিনসেন্ট খুব খুশি, যাক সে বেঁচে গেছে। আইন কানুন হয় পরে আসুক, নিজের মাঝে যে একটা গিল্টি ছিল সেটা নিয়ে তো সে বাঁচতে পারতো না। এমিলি বলে, মেয়ে বিয়ে লাইফের একটা পার্ট, তাই বলে তার জন্য লাইফ রিস্কে ফেলতে হবে এমন না। কেউ না কেউ তোমার লাইফে অবশ্যই আসবে, তার জন্য ছোটাছুটি করতে হবে না, বুঝেছো মিস্টার ভিনসেন্ট? ভিনসেন্ট বলে, আমি এখন খুব ভালো করে বুঝেছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ইমিলি বলে, হবে কোনো একদিন। সে নিজে তার সামনে আসবে। ভিনসেন্ট এখনই দেখা করবে। ইমিলি বোঝায় সময় হলে সে নিজেই আসবে। বাই সাইড দিয়ে ফোনটা রেখে দেয়। ছেলে তো খুব খুশি, মাথা থেকেও একটা বোঝা নেমে গেল। ওদিকে ইমিলি যে প্যারোলে বের হয়েছিল সেই ছুটি শেষ, তাই সে ভিতরে এসেছে। আন্টি বলে, লোকটা খুব ভয় পেয়েছে, কিন্তু পুলিশ তো যদি খোঁজ নিয়ে এখানে আসে তাহলে? এমিলি বলে, লোকটা সোজা ভালো মানুষ, বাট নেশা তাকে অমন বানিয়েছিল। আমি তাকে সব বলেছি আমার ব্যাপারে, যে আমি আমার বসকে মারার কারণে জেলে আছি, সো ও বুঝতে পারবে, এমনটা হয়তো করবে না। একটু পর ভিনসেন্ট কল ব্যাক করে, ফোন ইমিলি নাই। ভিনসেন্ট বলে সে তার সঙ্গে দেখা করতে চায়, তাকে দেখতে চায়, ঠিকানা বলতে বলে। ইমিলি ভিনসেন্টকে বোঝায় সে নিজে তার সামনে আসবে সময় হলে, সে যেন আর এসব নিয়ে না ভাবে, ভালো একটা মেয়ে দেখে যেন বিয়ে করে নেয়, কিন্তু তার আগে যেন রুমের ভিতরে একটা বাথরুম করে নেয়। আর নিষেধ করে এই নাম্বারে ফোন জানি দিও না, কারণ এটা অন্য একজনের ফোন। ভিনসেন্ট বলে, ঠিক আছে, অপেক্ষায় থাকলাম বলে ফোনটা রেখে দেয়। তার মাঝে যে একটা খুশি কাজ করছে, পুরো শরীরে তা বের হয়ে আসছিল। আন্টি আসে, বেটা কি হয়েছে তোর? ভিনসেন্ট বলে, না কিছু না, এই জায়গাটা আসলে অনেক ভালো বড় মা, বলে বাচ্চাদের মতো নদীর দিকে দৌড় দেয়। আরে মুরব্বি ডুবে যাবেন তো। ব্যাপারটা বেশ কিউট লাগে। তো ক্যামেরা তাকে ফলো করে, আর এর সঙ্গে 1 বছর পার হয়ে সিন আবার ভিনসেন্টের বাড়িতেই চালু হয়। আশোকান বলছে, কিরে এখন তো ভালোই সংসারী হয়ে গেছিস, শেষমেশ তোর বিয়ে আমাকেই করাতে হলো, প্রতি বিবাহ বার্ষিকীতে ট্রিট দিবি কিন্তু। ভিনসেন্ট বলে, অবশ্যই, কিন্তু তুই তো আসিস না, সেই যে প্রমোশন পেয়ে চলে গেলি আর এলি না, একদিন আয়, আড্ডা দেওয়া হবে নি। আরো ভালো মন্দ বলে ফোনটা রেখে দেয়। তো দাদু বিয়ে শাদী করে ফেলেছে, বাথরুমও ঘরের মাঝেই বানিয়েছে। বউ ভিতরে গেছে, অনেকক্ষণ হলো দেখেনি, তাই সময় ডাকছে, মানে একটু দুষ্টামি করছে। ভিতর থেকে একটা শব্দ হয়, আর ভিনসেন্ট হাসতে হাসতে ব্যাগবুক নিয়ে বাইরে আসে। শ্বশুর বাড়ি যাবে তারা। মাঝে কয়েকবার কেউ একটা মিস কল দিচ্ছিল, ফোনটা ধরার চেষ্টা করে কিন্তু পারে না, সে শুধু মিস কল দিয়েই যাচ্ছে। একটু পর বের হয় ভিনসেন্টের বউ। কি চিনেছেন? আরে চিনি। কি সমস্যা তোমার? বারবার নক করছিলে কেন? বাথরুমে তো গেছি, ওখানে তো আর ট্যুর করতে যাইনি। এর থেকে বাড়ির বাহিরের বাথরুমই ভালো ছিল। দাও আমার ব্যাগ দাও। আবার মিস কল আসে। কি ব্যাপার, কে কল দিচ্ছে? নাম্বারটাও তো সেভ করা নেই, দেখো তো তুমি চেনো কিনা। সিনি বলে, দেখো কল দিয়ে দেখো, হবে তোমার পুরনো মহেশমতি ইমিলি জয়রাম। ভিনসেন্ট কল ব্যাক করলে ওপার থেকে আয়রন রড বলে তার বিয়ে ঠিক হয়েছে, দাওয়াত দেওয়ার জন্য সে মিস কল দিচ্ছিল। কপাল। ভিনসেন্ট বলে, ঠিক আছে আসবনি, রাখ। দেখলে কে? শুধু শুধু। সিনি বলে, তার মানে তুমি ওই পেতনিকে এখনো ভুলে যাওনি না? আরে তুমি তো মনে করে দিলে, আমি তো কিছু বলিনি। হয়েছে চলো। তার মানে সিনি সেই সময় থেকে আসলে ভিনসেন্টকে পছন্দ করতো, বাট তার মেন্টালিটির যে একটা প্রবলেম ছিল যে বাথরুম বাইরে থাকবে, মেয়েদের জব করা লাগে না, এসবের জন্য সেই সময় বিয়েটা করেনি। বাট পরে সে পাল্টে গেছে, তাই বিয়ে করে নিয়ে এখন দুজন খুবই ভালো আছে। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর ক্যামেরা তাদের ফলো করেই মুভিটা এখানেই শেষ করে দেয়। এবার আসি মূল কথায়। তো যে সকল ছেলে মেয়ে বিয়ে করেছে তাদের জিজ্ঞেস করলে তারা বিয়ে না করার পরামর্শ দেয়। সব বিবাহিত ছেলেদের কাছে বিয়ে একটা প্যারা, সবাই বিয়ে করতে নিষেধ করে। কেন করে এটা ছাড়ুন, জাস্ট এটা বলুন যে যারা নিষেধ করে তারা কি আদৌ বউ ছাড়া থাকে? কোনো বিবাহিত পুরুষকে বউ ছাড়া থাকতে দেখা যায়? আরে বউ মরার 7 দিনের মাঝে বিয়ে করে ফেলে, ডিভোর্স হওয়ার 3 মাসও যায় না আবার বিয়ে করে ফেলে। বউ বাপের বাড়ি গেলে 3 দিন পার না হতেই বউ ছাড়া থাকতে পারে না। কেন? তার মানে এখানে কিছু তো ফায়দা রয়েছে, একটু তো শান্তি রয়েছে। এখন যেখানে লাভ থাকবে সেখানে ক্ষতিও থাকবে, যেখানে শান্তি থাকবে সেখানে একটু অশান্তিও থাকবে। এটা কি স্বাভাবিক নয় ব্যাপারটা? আচ্ছা, আপনার বিয়ের বয়স হয়েছে কিন্তু করছেন না, কারণ লাইফে সফলতা আসেনি, কোথায় যেন আটকে গেছেন, জব হচ্ছে না, কিছু ভালো লাগে না, রোগ ধরেছে, ভয় কাজ করে, অজানা একটা অশান্তি সবসময় কেন জানি তাড়া করে বেড়াচ্ছে। এমন হচ্ছে না আপনার সঙ্গে? এর কোনো চিকিৎসা নেই, বিশ্বাস করুন, এর একটাই সমাধান, বিয়ে। দুনিয়াতে রহরহ প্রমাণ রয়েছে যে বিয়ের পর ছেলের লাইফ পাল্টে গেছে।
বিয়ের 7 দিনের মাঝে জব পেয়ে গেছে। বেকার দেখে যাকে কেউ মেয়ে দিতে চায়নি, বিয়ের কদিন পরেই সে খুব ভালো জব পেয়েছে। কেন? কারণ এটা আল্লাহর নিয়ম। ইসলামে বিয়ে ফরজ করা হয়েছে, ইসলামে বৈরাগ্য নেই। তার মানে আল্লাহর নিয়ম কতটা যৌক্তিক, কতটা লজিক্যাল। এবার আপনি সব ঝগড়া, প্যারা, অশান্তি একটু সাইডে রেখে ভাবুন, আপনার খাওয়া না খাওয়া, আপনাকে পরিপাটি রাখা, বাবা ডাকের মতো শান্তির ডাক শোনানো, আপনার সেবা করা, আপনার ফিজিক্যাল চাহিদা পূরণ করা, জ্যোৎস্না রাতে হাত ধরে হাঁটা, কাঁধে মাথা রেখে গল্প শোনানো, ছাদে বসে গল্প করা, তার বুকে মাথা রেখে অফিসের সব ক্লান্তি দূর করা, আপনার রাগ অভিমান দেখানো, আর সব শেষে বৃদ্ধকালে যখন কেউ পাশে থাকবে না, একটা বুড়ি যে আপনার মেডিসিন, আপনার গরম পানি, ওজুর বদনাটা এগিয়ে দিবে। এমন মানুষ আপনি কোথায় পাবেন? দুনিয়ার কোন জায়গায়, কিসের বিনিময়ে আপনি এসব পাবেন? কার কাছ থেকে পাবেন? যদি আপনি মনে করেন বিয়ে করা অশান্তি, প্যারা, এটা করা যাবে না, ঠিক হবে না, তার মানে আপনার আল্লাহর নিয়মের উপর সন্দেহ রয়েছে। কান খুলে শুনে নিন, বউ হিসেবে যদি একটা মেয়ের ভালোবাসা আপনি না পান, তাহলে আপনার জীবন কখনোই সফল নয়। আপনি কখনো সুখী ব্যক্তি হতেই পারেন না, নেভার। মেয়েদের লাইফে বর না হলেও চলবে, তারা চলতে পারবে, বাট ছেলেদের লাইফ বউ ছাড়া ইম্পসিবল। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু আপনার মতামত জানাবেন, ভিডিওটা লাইক করে দিবেন, আর যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিবেন। আর ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।